তো বর্তমানে ভিডিও স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মক্ষেত্র পত্রিকা। আর আমরা যদি এই কর্মক্ষেত্র পত্রিকাটা একটু যদি জুম করে বড় করি তাহলে দেখতে পাবো যে এটি কত তারিখের কর্মক্ষেত্র পত্রিকা। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটু জুম করে বড় করে দেখলাম। দেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি কিন্তু আপনার বুধবার 18 সেপ্টেম্বর 2024-এর কর্মক্ষেত্র পত্রিকা। এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বুধবার 18 সেপ্টেম্বর 2024-এর কর্মক্ষেত্র পত্রিকা এটি। এই কর্মক্ষেত্র পত্রিকাটি কিন্তু এই কর্মক্ষেত্র পত্রিকা থেকে আজকে আমরা একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। তো আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা দেখব, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট দেখব। সেই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। এই কর্মক্ষেত্র পত্রিকা থেকে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সম্পূর্ণ প্র্যাকটিস সেটটা দেখব। তো চলুন চলে যাই সরাসরি মূল প্র্যাকটিস সেটে। তো আমরা সরাসরি চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। আপনাদের এখানে যদি আমি একটু জুম করে বড় করে দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা আছে, আমরা যদি একটু উপরের দিকে তুলি তাহলে দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা আছে রাজ্য পুলিশে 10,255 কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা নমুনা প্রশ্নোত্তর। তো এখানে আমরা যে প্র্যাকটিস সেটটা দেখবো সেটা কিন্তু রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। তো আমরা আজকের প্রথম প্রশ্ন দেখব কী আছে। প্রথম প্রশ্ন আছে কিন্তু একের দাগের প্রশ্ন। যদি আপনাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবেন। এখানে একের দাগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা দেখব প্রশ্ন কী আছে। তো প্রথম প্রশ্ন দেখুন, বৈদিক যুগে জন কাদের বলা হতো। খুব সুন্দর একটি প্রশ্ন কিন্তু এখানে দিয়েছে। তো আমরা যদি একটু আমরা প্রশ্ন শুরু করব, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন এখানে একের দাগের প্রশ্ন যেটা আছে সেটা আমরা এখন করব। তো একের দাগের প্রশ্ন আছে, বৈদিক যুগে জন কাদের বলা হতো। এখানে বিচার বিভাগের প্রধান, আইন বিভাগের প্রধান, প্রশাসনিক সংগঠনের সর্বোচ্চ ব্যক্তি এবং সবগুলো। তো এখানে আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজি তাহলে সবার প্রথমে আমরা বলবো এখানে যে বৈদিক যুগ আছে, এই বৈদিক যুগে জন কাদের বলা হতো। তা আমরা প্রথমে দেখব বৈদিক যুগ সম্পর্কে একটু দুটো কথা আমরা আগে প্রথমে বলে নেব, তারপরে আমরা উত্তরে যাব। তো আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতা ধ্বংসের পরে বেদকে ভিত্তি করে বৈদিক যুগের সূচনা হয়। এই সভ্যতার স্রষ্টাদের কিন্তু বলা হতো আর্য। তাহলে যারা এই বৈদিক যুগ সৃষ্টি করেছিল যাদের দ্বারা, তাদের কিন্তু বলা হতো আর্য। এখন আর্যদের কিন্তু মূল গ্রন্থ ছিল কিন্তু বেদ। আর এই বেদকে কিন্তু এই বেদকে মূলত ঋষিরা ধ্যানের মাধ্যমে লাভ করেন। আর বৈদিক যুগকে কিন্তু দুভাগে ভাগ করা হয়ে থাকে, ঋগ বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ, অর্থাৎ এই দুই ভাগে কিন্তু বৈদিক যুগকে ভাগ করা থাকে। এখন প্রশ্ন আপনাদের সামনে যে প্রশ্নটা কর্মসংস্থানে দিয়েছে সেটা হচ্ছে, এখানে বলছে বৈদিক যুগে জন কাদের বলা হতো, জন কাদের বলা হতো। তো এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে কোনো সমাজ সৃষ্টির পিছনে কিন্তু একটা করে আইন প্রশাসনিক একটা ব্যাপার থাকে। তো সেই সময় এখন যেমন আমাদের পুলিশ প্রশাসন আছে, বিচার বিভাগীয় তদন্ত আছে, বিচার কার্যালয় আছে, তারপরে যেমন আইনের মধ্যে প্রধান মেম্বার বা মন্ত্রী এগুলো আছে, তেমনই কিন্তু বিচার কোনো সমাজের কিন্তু একটা কোনো সমাজ তৈরি হলে তার কিন্তু একটা বিচার বিভাগীয় একটা বিষয় থাকবে। তো সেই সময় বৈদিক যুগের এই যে জন আছে, এই জন বলা হতো কিন্তু প্রশাসনিক সংগঠনের সর্বোচ্চ ব্যক্তিকে। তো এখানে হয়ে যাবে সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখন আপনার কাছে প্রশ্ন থাকতে পারে, তো শুধুমাত্র কি জন মানে বৈদিক যুগে কি জন ছিল যারা প্রশাসনিক সংগঠনের সর্বোচ্চ ব্যক্তি তাদেরকে কি জন বলা হতো, কিন্তু এরাই কি ছিল? আমাদের যেমন পুলিশ প্রশাসন আছে, আইন বিচার ব্যবস্থা আছে, মন্ত্রী আছে, মেম্বার প্রধান আছে, এরকম তো অনেক আইনের মধ্যে বা সমাজ গঠনের জন্য এরা কিন্তু প্রশাসনিক ভূমিকা গ্রহণ করে। তাহলে এখানে বৈদিক যুগেও কিন্তু সেরকম ব্যবস্থা ছিল। যেমন ভাগ দুগা, আপনাকে লিখে দিচ্ছি আমি, দেখুন এখানে ভাগ দুগা। এই ভাগ দুগা এটা হচ্ছে যারা রাজস্ব কালেক্ট করতো তাদেরকে বলা হতো ভাগ দুগা। আর জীবগৃহ বলা হতো কিন্তু পুলিশ অফিসারকে। আমি বানানটা আপনাদের লিখে দিচ্ছি, দেখুন জীবগৃহ এটা হচ্ছে পুলিশ অফিসারদের কিন্তু বলা হতো জীবগৃহ। আর মহিষী এটা হচ্ছে প্রধান রানীকে বলা হতো মহিষী। আর যারা হিসাবরক্ষক করতো তাদেরকে বলতো অক্ষপ্পা, অক্ষীয় ব পয়াকার, অক্ষপ্পা। আপনাদেরকে আমি এখানে লিখে দিচ্ছি, দেখুন অক্ষীয়, তারপরে অক্ষীয় ব পয়াকার, অক্ষপ্পা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বৈদিক যুগ সম্পর্কে আরও যদি আপনাদের কিছু আমি তুলে ধরি তাহলে বলতে পারবো, রাজনকে রাজার পরিবর্তে একজন নেতা এবং জনগণের রক্ষক হিসাবে ভাবা হতো। কাকে? রাজনকে। আর উত্তর প্রারম্ভিক বৈদিক যুগে রাজাকে কিন্তু গ্রামণী বলা হতো, অর্থাৎ গ্রামের প্রধান বলা হতো। সেনানী অর্থাৎ সেনাপ্রধানকে বলা হতো। স্পাস
এরা হচ্ছে গুপ্তচর, গুপ্তচরদের কিন্তু বলা হতো স্পাস। এরকম অনেক কর্মকর্তা দ্বারা কিন্তু সহায়তা করা হয়েছিল এই বৈদিক যুগে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর এরকম ইনফরমেশন কিন্তু আপনাদের কাজে দেবে। তাই বারবার করে আপনাদেরকে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন। তো অনেক কিছু আপনি বৈদিক যুগ সম্পর্কে জানলেন, কারণ একটা প্রশ্নে আপনি বসে থাকবেন না, প্রশ্ন আপনাকে অনেকটা করতে হবে, এবং যখন এই প্রশ্নটা আসে তার আগে পিছিয়ে প্রশ্ন আপনাদের করা উচিত। আর তা না হলে কিন্তু এরকম প্রশ্ন মনে থাকবে না, এবং ওই সম্পর্কেও আপনার অনেক কিছু প্রশ্ন চলে আসবে, সেটা আপনি করতে পারবেন না। আমরা দুয়ের দাগের প্রশ্ন এখন দেখব। দুয়ের দাগের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোনটিতে ভারতের সবচেয়ে ভালো কার্পাস চাষ হয়? এখানে আছে ল্যাটেরাইট মৃত্তিকা, পলিমৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকায়। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু কৃষ্ণ মৃত্তিকায়। কৃষ্ণ মৃত্তিকায় কিন্তু ভালো কার্পাস চাষ হয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি কৃষ্ণ মৃত্তিকায় ভালো কার্পাস চাষ হয়, আর কি কোনো চাষ হয় না? শুধু কি কৃষ্ণ মৃত্তিকায় ভালো চাষ হয় একমাত্র কার্পাস? না, আরও কিছু হয় কিন্তু, যেমন আখ, জোয়ার, তামাক, গম এই ধরনের জন্যও কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকা উপযুক্ত। কেন উপযুক্ত? এটিতে লৌহ, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ থাকে, তবে কিন্তু একটু নাইট্রোজেনের পরিমাণ কম থাকে, নাইট্রোজেনের একটু ঘাটতি থাকে। এটি মহারাষ্ট্র পদে। তো আমরা তাহলে জানলাম মাটি সম্পর্কেও জানলাম, এবং কী কী চাষ হয় সেটাও সম্পর্কে জানলাম। কিন্তু আমাদের যদি প্রশ্ন এরকমভাবে বলে যে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় এমন একটি রাজ্যের নাম বলো, তাহলে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যগুলো কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? তো এর মধ্যে আপনাদের জানতে হবে যে ভারতবর্ষের মধ্যে কিন্তু মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গোদাবরী এবং কৃষ্ণার উপত্যকা অঞ্চলে কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকমভাবে যদি আপনি ক্লাস পেতে চান তাহলে অবশ্যই আমাদের দিকে নজর রাখবেন আর এডুকেশন স্কুলে। পলিমাটিতে কী কী চাষ হয়? পলিমাটিতে কিন্তু হয় রবি এবং খারিফ ফসলের জন্য উপযুক্ত মাটি হচ্ছে পলিমৃত্তিকা। এটি কিন্তু পটাশ এবং চুন সমৃদ্ধ, মানে পটাশ এবং চুনের দ্বারা কিন্তু এটা মাটিতে কিন্তু থাকে। এছাড়াও এই যে পলিমৃত্তিকা এগুলো দেখা যায় কিন্তু মূলত গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের সমভূমিতে এই পলিমৃত্তিকা দেখা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে একটা কথা ভালো করে মনে রাখবেন, কার্পাস ছাড়াও কিন্তু কৃষ্ণ মৃত্তিকায় হয়। যেসবগুলোর নাম বললাম সেগুলো আবার একবার আপনাদের জন্য তুলে ধরছি: আখ, জোয়ার, তামাক, গম এবং ধান এর জন্য কিন্তু উপযুক্ত। তাহলে তামাক কিন্তু কৃষ্ণ মৃত্তিকায় হয়, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অতএব আপনারা মনে রাখবেন কৃষ্ণ মৃত্তিকায় কী হয়, পলিমৃত্তিকায় কী হয়, দুটোই কিন্তু আমি এখানে আলোচনা করে দিলাম। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। তো এখানে 3-এর দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখব। তো 3-এর দাগের প্রশ্ন আছে কি, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোকপাত করা হয়েছে? এখানে সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোকপাত করা হয়েছে কত নম্বর ধারায়? তো দেখুন, এখানে যে ধারাগুলো আছে তার মধ্যে 124 থেকে 147 এই ধারাটা কিন্তু উল্লেখযোগ্য ধারা, যেটা কিন্তু সুপ্রিম কোর্টের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে এর সঠিক উত্তর কি? 124 থেকে 147 নম্বর ধারা, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধারা আছে 130, এটি হলো সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত ধারা। সুপ্রিম কোর্ট দিল্লিতে বা এমন অন্য জায়গায় বসবে যেখানে ভারতের প্রধান বিচারপতির সময়ে রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে নিয়োগ করতে পারেন। এর মধ্যে 224-এর 1 নম্বর ধারার অধীনে ভারতীয় সংবিধান বলে যে ভারতে একটি প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত ভারতের একটি সুপ্রিম কোর্ট থাকবে, এবং যতক্ষণ না সংসদ আইন দ্বারা একটি বৃহত্তর সংখ্যা নির্ধারণ করা হয় ততক্ষণ অন্য 7 জনের বেশি বিচারক থাকবে না। তো এটা ছিল কিন্তু এই ধারা সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু আমরা যদি দেখি তাহলে আমরা যদি সুপ্রিম কোর্ট সম্পর্কে একটু আলোচনা করি বা আলোকপাত করি, তাহলে আমরা বলবো যে সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের একটা অভিভাবক। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্য, যেখানে 3 স্তরের কাঠামো সহ একটি একক ও একীভূত বিচার ব্যবস্থা আছে, যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং অধীনস্থ আদালত রয়েছে। সুপ্রিম কোর্ট হচ্ছে 1937 সালে সালের 1 অক্টোবর ওসিটি 1 অক্টোবর, যেটা ভারতের যুক্তরাষ্ট্র কোর্ট হিসেবে বিবেচিত ছিল, এবং 1950 সালের 24শে জানুয়ারি ভারতীয় সুপ্রিম কোর্টের হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে যখন 1937 সাল ছিল 1 অক্টোবর, সেই সময় কিন্তু সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল, সেটা ছিল যুক্তরাষ্ট্র কোর্ট, মানে ইংরেজদের সময়ে সেটা। তারপরে সেটাই আবার 1950 সালে যখন দেশ স্বাধীন হওয়ার পরে 1950 সালে কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট হয়ে ওঠে। তো ভারতের সুপ্রিম কোর্ট হয়ে প্রতিষ্ঠিত হয়, সেটা ছিল 1950। আমি এখানে লিখে দিচ্ছি কিন্তু 1950 এর 28 জানুয়ারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকমভাবে যদি আপনারা বিভিন্ন তথ্য পেতে চান তাহলে অবশ্যই দেখতে হবে আর এডুকেশন স্কুল। তো চলুন আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। এখানে 4 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন খুব সুন্দর একটি প্রশ্ন আছে, নিচের কোনটি উদ্ভিদ জগতে জীবন্ত জীবাশ্ম? আর্কিওপটেরিক্স, পেরিপেটাস, নিটাম কোনটি নয়? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তবে সঠিক উত্তর বলার আগে আমি আপনাদের একটা কথা বলবো যে এখানে
প্রথমে আমরা দেখব জীবন্ত জীবাশ্ম কাকে বলে। যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে টিকে আছে, অথচ তাদের সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে, সেই সকল জীবদের কিন্তু বলা হয় জীবন্ত জীবাশ্ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধরুন মনে করুন যে সময় ডাইনোসর ছিল সেই সময় কোনো জীব সৃষ্টি হয়েছিল, সেই জীব এখনও পর্যন্ত তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে, কিন্তু ডাইনোসর কিন্তু অবলুপ্ত হয়ে আছে। তাহলে আমরা কোনটাকে জীবন্ত জীবাশ্ম বলবো? যেটা এখনও পর্যন্ত ডাইনোসরের সমসাময়িক যে জীব এখনও পর্যন্ত আমাদের পৃথিবীতে টিকে আছে তাদেরকে আমরা বলবো জীবন্ত জীবাশ্ম। কিন্তু ডাইনোসর যেহেতু অবলুপ্ত হয়ে গেছে তাই তাকে কিন্তু আমরা জীবন্ত জীবাশ্মের মধ্যে ফেলবো না। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। তাই উত্তরটা আবার একবার বলি, জীবন্ত জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম কাকে বলে? যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াও এখনও পৃথিবীতে টিকে আছে, অথচ তাদের সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে, সেই সকল জীবদের কিন্তু জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে। তো আমরা এত সময় জানলাম যে জীবন্ত জীবাশ্ম কাকে বলে। এখন যদি আমরা দেখি উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনগুলো, প্রাণী জীবন্ত জীবাশ্ম কোনগুলো। জীবন্ত জীবাশ্মকে দুটো ভাগে ভাগ করছি, উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম আর প্রাণী জীবন্ত জীবাশ্ম। তো উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম কোনগুলো আর প্রাণী জীবন্ত জীবাশ্ম কোনগুলো সেগুলো আমরা জানবো। তো সিলিকান্থ নামক মাছ, তারপরে লিমিউলাস বা রাজা কাঁকড়া নামক সন্ধিপদী প্রাণী, স্ফেনোডন নামে সরীসৃপ প্রাণী, পেরিপেটাস নামে সন্ধিপদ প্রাণী, প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী ইত্যাদি কিন্তু প্রাণী জীবন্ত জীবাশ্মের উদাহরণ। কিন্তু ইকুইজিটাম, নিটাম, গিঙ্কোগো, যেটাকে আপনি জিঙ্কোগো বলতে পারেন, গিঙ্কোগো বা জিঙ্কোগো বাইলোবা নামের উদ্ভিদগুলিও কিন্তু জীবন্ত জীবাশ্মের উদাহরণ। তাহলে প্রাণী জীবন্ত জীবাশ্ম আমরা বুঝলাম, উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম বুঝলাম। উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের মধ্যে আবার আপনাদের বলে দিই, কারণ প্রশ্নে উদ্ধৃত আছে উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম, তাই আবার একবার বলি, ইকুইজিটাম, নিটাম ও গিঙ্কোগো বাইলোবা। এই গিঙ্কোগো বাইলোবাকে কিন্তু বলা হয় জিঙ্কোগো বাইলোবাও বলতে পারেন। তো গিঙ্কোগো বাইলোবা নামের উদ্ভিদগুলি কিন্তু জীবন্ত জীবাশ্মের উদাহরণ হিসেবে বলা যায়। তাহলে এখানে আপনার কিন্তু তার মধ্যে একটা আছে, সেটা হচ্ছে নিটাম। আপনাদেরকে বলেই দিলাম উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম কোনগুলো, ইকুইজিটাম, নিটাম, জিঙ্কাগো বাইলোবা, এগুলো কিন্তু উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম। তার মধ্যে এর সঠিক উত্তর হবে তাহলে কি? নিটাম এখানে আছে। তাহলে এখানে জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে নিটাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর জিঙ্কোগা যেটা বললাম, জিঙ্কোগা বাইলোবা, এটা হচ্ছে, জিঙ্কো হলো এক ধরনের গাছ যা প্রাচীনতম জীবন্ত গাছগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত। এটি 200 মিলিয়ন আগে ফিরে আসে। জিঙ্কোগো একটি জীবন্ত জীবাশ্ম হিসাবে পরিচিত কারণ এর বর্তমান প্রজাতির গত 51 মিলিয়ন বছর ধরে অপরিবর্তিত রয়েছে। এটি একটি জীবাশ্মের বৈশিষ্ট্য, এই জিঙ্কাগো বাইলোবা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিঙ্কাগো বাইলোবা বা গিঙ্কাগো বাইলোবা। আমরা 5 দাগের প্রশ্নে চলে যাব। 5 দাগের প্রশ্নটা কী আছে? কবে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? 1904, 1909, 1906, 1905। তো আপনি মনে করছেন যে এখানে আমার শুধু উত্তরটা করলেই হয়ে যাবে যে কবে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। তা আমি এখানে বলতেই পারি যে এর উত্তর এটা। কিন্তু এই যে জাতীয় পরিষদ, আপনাকে যদি বলে কে কবে জাতীয় পরিষদ গঠিত করে, তাহলে আপনি কী বলবেন? অথবা যদি আপনাকে বলা হয় কোন দিনটিকে কত সালের, দেখুন সালটা তো আপনাকে দেখা যাচ্ছে সালটা ধরে দিল, সেই সালের কত তারিখে এই শিক্ষা পরিষদ গঠিত হয়, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এগুলো তো আপনার জানার দরকার। তাই আপনারা একটু শুনে রাখুন এর ব্যাকগ্রাউন্ডটা। ব্রিটিশ আমলে লর্ড কার্জনের সময় কিন্তু 1905 খ্রিস্টাব্দে বাংলাকে দ্বিখণ্ডিত করার পরে স্বদেশী আন্দোলন শুরু হলে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিকল্পরূপে দেশীয় প্রগতিশীল স্বদেশী ধাঁচে বাংলা বিজ্ঞান কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগকে কিন্তু বাস্তবিত করার জন্য 1905 খ্রিস্টাব্দের 16 নভেম্বর কলকাতায় আয়োজিত এক শিক্ষা সম্মেলনে জাতীয় পরিষদ গঠনের প্রস্তাব গৃহীত হয়। রাজা সুবোধ মল্লিক এবং ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী জাতীয় শিক্ষা পরিষদ গঠনের জন্য 5 লক্ষ টাকা দান করার প্রতিশ্রুতি দেন। 1906 খ্রিস্টাব্দের 1 জুন, তারিখটা ভালো করে মনে রাখবেন, 1906 খ্রিস্টাব্দের 1 জুন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। কত তারিখে বললাম? 1906 সালের 1 জুন। রাসবিহারী ঘোষ এই পরিষদের সভাপতি হন। তাহলে এটাও আপনারা পাশাপাশি বুঝতে পারছেন কিন্তু রাসবিহারী বোস এই জাতীয় শিক্ষা পরিষদের কিন্তু সভাপতি হন এবং আশুতোষ চৌধুরী ও হীরেন্দ্রনাথ দত্ত যুগ্ম সভাপতি হন। রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ এই পরিষদের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বদেশী আন্দোলনের প্রথম বৃহৎ এবং গঠনমূলক প্রচেষ্টা বলে অভিহিত করেন। জাতীয় শিক্ষা পরিষদ প্রথম দিকে 2টি শিক্ষা প্রতিষ্ঠান চালু করে। 1 নম্বর হচ্ছে সাধারণ বিজ্ঞান এবং কলবিদ্যার জন্য
বেঙ্গল ন্যাশনাল কলেজ। ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু প্রশ্নে পড়ে। জাতীয় শিক্ষা পরিষদ প্রথম দুটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন সাধারণ বিজ্ঞান এবং কলাবিদ্যার জন্য বেঙ্গল ন্যাশনাল কলেজ। তাহলে বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম কী বিষয় পড়ানো হতো? সাধারণ বিজ্ঞান এবং কলাবিদ্যার জন্য পড়ানো হতো বেঙ্গল ন্যাশনাল কলেজ। কারিগরি শিক্ষার জন্য বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। কারিগরি শিক্ষাকে সর্বজনীন এবং বাধ্যতামূলক করার জন্য জাতীয় শিক্ষা পরিষদ উদ্যোগ নেয়। জাতীয় শিক্ষা পরিষদ বাংলা ভাষার মাধ্যমে বিজ্ঞান ও কারিগরি শিক্ষাদানের একটা ব্যবস্থা করে তোলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 1906 সালে। তো 1906 সালের 1 জুন কিন্তু এই শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন, এতগুলো কথা আপনাকে যদি আপনি না শোনেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু মিস হয়ে যাবে। আপনি এর প্রতিষ্ঠাতাকে যদি বলে আপনি বলতে পারলেন না। এর সঙ্গে কারা কারা যুক্ত ছিল 2-1 জনের নাম যদি না মনে করে রাখতে পারেন তাহলেও কিন্তু আপনার অনেক কিছু মিস গেল। এখানে কোন কলেজটা প্রথম শিক্ষা পরিষদের কলেজ হয়ে উঠেছিল? এখানে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম কলেজ কী ছিল? সেখানে কী পড়ানো হতো? এসবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা অনেকটাই জেনে নিলাম। 5 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1906 সালে এবং 1 জুন। আমরা চলে যাব 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্ন কী আছে? নিচের কোনটি উৎস থেকে সর্বাধিক অক্সিজেন পাওয়া যায়? তৃণভূমি, ফাইটোপ্ল্যাঙ্কটন, সবুজ অরণ্য, মরুভূমি। তো এখানে একটা খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু এই উদ্ভিদটার জন্য আমরা বিভিন্ন গ্রহে একটা মানে প্রাণের অস্তিত্ব বা কোনো কিছু বিষয়ে জানার জন্য এই উদ্ভিদটা আমরা কিন্তু প্রয়োজনে করতে পারি। মানে এটার থেকে কিন্তু আমরা অনেকটা সুবিধা পেয়েছি। মানে বিজ্ঞান কিন্তু অনেকটা সুবিধা নিচ্ছে এর থেকে বিভিন্ন জিনিস আবিষ্কারের পক্ষে। তো এখানে সব গাছ কিন্তু সব উদ্ভিদরাই কিন্তু যেসব উদ্ভিদরা সালোক সংশ্লেষ করতে পারে তারা সবাই অক্সিজেন দেয়। কিন্তু এখানে যে উদ্ভিদের কথা বলা হচ্ছে এই উদ্ভিদটা বেশি পরিমাণে অক্সিজেন উৎপন্ন করতে পারে। সাধারণ উদ্ভিদ যে পরিমাণে অক্সিজেন তৈরি করতে পারে তার মধ্যে এই ফাইটোপ্ল্যাঙ্কটন উদ্ভিদটা কিন্তু তার থেকে বেশি অক্সিজেন তৈরি করতে পারে। তার ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে কিন্তু সর্বাধিক অক্সিজেন পাওয়া যায়। এটা হচ্ছে বিদ্যাঘবের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের এ সম্পর্কে আমরা একটু যদি তথ্য দিই তাহলে আপনাদের কেমন হয় দেখুন। নতুন এক গবেষণায় সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটনে সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করার এক নতুন কোষীয় প্রক্রিয়া চিহ্নিত করা হয়েছে। নতুন গবেষণাটিতে কিন্তু গবেষকরা দেখতে পান যে কীভাবে ভিএইচএ নামে পরিচিত একটি প্রোটিন পাম্পিং এনজাইম বিশ্বব্যাপী অক্সিজেন উৎপাদনে বিরাট ভূমিকা পালন করেছে। প্রসেসটার নাম হচ্ছে ভিএইচএ নামে পরিচিত একটি প্রোটিন পাম্পিং এনজাইম বিশ্বব্যাপী অক্সিজেন উৎপাদনে বিরাট ভূমিকা পালন করেছে। তো ফাইটোপ্ল্যাঙ্কটন হলো এক ধরনের সামুদ্রিক অণুবীক্ষণিক উদ্ভিদ যা অক্সিজেন উৎপাদনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে বিজ্ঞানীদের দীর্ঘকাল মুগ্ধ করেছেন। নতুন একটি যুগান্তকারী গবেষণায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগোর স্ক্রিপস ইনস্টিটিউশন অফ ওশানোগ্রাফির বিজ্ঞানীরা সম্প্রতি অক্সিজেন উৎপাদনে অর্থাৎ সালোক সংশ্লেষে তাদের অসাধারণ ক্ষমতার পিছনে থাকা নতুন এক জটিল এবং গুরুত্বপূর্ণ সেলুলার প্রক্রিয়া চিহ্নিত করেছেন। নতুন এই আবিষ্কার পৃথিবীর অক্সিজেন চক্র সম্পর্কে আমাদের বোধগম্যতা আরও গভীর করবে। কোনো গ্রহের বাসযোগ্যতা এবং ভারসাম্য বজায় রাখতে ফাইটোপ্ল্যাঙ্কটনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেদিকেও আরও জ্ঞান আহরণ করতে সাহায্য করতে পারে আগামীতে, এরকমই অনুমান করা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার চলে যাব পরের প্রশ্নে। তো এই 6 দাগের সঠিক উত্তর হলো কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন। আমরা 7 দাগের প্রশ্নে চলে যাব। নিচের কোনটি দ্বারা আন্দামান নিকোবর থেকে বিচ্ছিন্ন হয়েছে? এটা পক প্রণালী যেটা আছে কিন্তু ভারত শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী আছে। এটা কিন্তু কখনো এর উত্তর হতে পারে না। পক প্রণালী গোল্ফ অফ মান্নার এটাও কিন্তু না। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কিন্তু আন্দামান নিকোবর থেকে বিচ্ছিন্ন করেছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জকে একে অপর থেকে কিন্তু পৃথক করেছে। এটি বিষুবরেখার উত্তর অক্ষাংশে 10 ডিগ্রি রেখায় অবস্থিত। একটি চ্যানেল হলো একটি বিস্তৃত উন্মুক্ত জলপথ এবং পরস্পরের কাছাকাছি থাকা দুটি স্থলভাগের মধ্য দিয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এর সঠিক উত্তর হবে কি 10 ডিগ্রি চ্যানেল, অর্থাৎ বিদ্যাঘাবের সঠিক উত্তর। আর যদি আমরা দেখি পক প্রণালী, এটি কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি প্রণালী। এটা কিন্তু আমরা আগেই বলেছি, এটি কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগরকে দক্ষিণ পশ্চিমের মান্নার উপসাগরের সাথে সংযুক্ত করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। পরের প্রশ্ন আছে 8 দাগের প্রশ্ন। 8 দাগে যে প্রশ্নটা আছে আমরা প্রশ্নটা একটু বড় করব। তাহলে আমরা 7 দাগ পর্যন্ত প্রশ্ন দেখলাম, এবার আমরা দেখব 8 দাগের প্রশ্ন। 8 দাগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কী প্রশ্ন আছে সেটা আমরা দেখব। বিজয়নগর সাম্রাজ্য ধ্বংসস্তূপ কোথায় পাওয়া গেছে? বরোদা, বিজাপুর, গোলকোন্ডা, হাম্পি। তো এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন যে এই বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসস্তূপ কোথায় পাওয়া গেছে। তো এর সঠিক উত্তর হচ্ছে হাম্পি।
হাম্পি অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কর্ণাটকের হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। হাম্পিকে 1986 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান দেওয়া হয়েছে। বিজয়নগর অন্ধ্রপ্রদেশ সীমান্তের নিকটবর্তী মধ্যে কর্ণাটকের অংশ। কর্ণাটকের তুমাকুরু জেলার হুন্নানাহল্লিতে বিজয়নগর রাজা কৃষ্ণদেব রায়ের মৃত্যুর তারিখ প্রথম লিখনের সন্ধান পাওয়া গেছে। কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের তুলুব রাজবংশের শাসক ছিলেন। কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের তুলুব রাজবংশের শাসক ছিলেন। তিনি তার মায়ের পরে নাগালাপুরম নামে বিজয়নগরের নিকটে একটি শহরতলির জনপদও প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি তেলেগুতে রাজ্যবিদ্যার উপর একটি রচনা করেছিলেন, যা কিন্তু আমুক্ত মাল্যদা নামে পরিচিত। বিজয়নগর হচ্ছে জয়ের শহর হিসাবে কিন্তু পরিচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একের মধ্যে কতটা প্রশ্নের উত্তর আপনাদের বলে দিলাম। বিজয়নগরকে কিন্তু বলা হয় জয়ের শহর নামে কিন্তু বিজয়নগর পরিচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সাম্রাজ্যটি 1336 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই বিজয়নগর? এই বিজয়নগর এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল সঙ্গম রাজবংশের হরিহর এবং বুক্কা দ্বারা। তারা হাম্পিকে রাজধানী শহর তারা কিন্তু আবার হাম্পিকে রাজধানী শহর করেছিল। বিজয়নগর সাম্রাজ্যের 4টি গুরুত্বপূর্ণ রাজবংশ দ্বারা কিন্তু শাসিত হয়েছিল এবং তারা হলেন সাঙ্গামা, সুলভ, তুলব এবং আরবিদু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 9 দাগের প্রশ্নে। তো 9 দাগের প্রশ্ন এখানে কী আছে? নিচের জ্বালানি দ্বারা সর্বাপেক্ষা কম পরিবেশ দূষণ হয়। হাইড্রোজেন, কেরোসিন, সিএনজি, ডিজেল। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা জানেন। অবশ্যই এর সঠিক উত্তর হচ্ছে সিএনজি, অর্থাৎ কম্প্যাক্ট ন্যাচারাল গ্যাস। আমরা কেন সিএনজিকে সর্বাপেক্ষা কম পরিবেশ দূষণকারী একটা গ্যাস বলবো বা জ্বালানি বলবো, সেটা হচ্ছে এটিকে একটি স্বচ্ছ গ্যাস বলে মনে হয়, কারণ এটি পেট্রোল বা ডিজেলের মতো অন্যান্য জ্বালানির তুলনায় কম দূষণ ঘটায়। এই সিএনজি অন্যান্য জ্বালানির তুলনায় দহনের সময় কম পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড নিঃশেষ করে। মানে এতে এইগুলো তৈরি হয় না, কম পরিমাণে তৈরি হয়, যদিও তৈরি হয় তা কম পরিমাণে। সুতরাং সিএনজি গ্যাস সংক্রান্ত সমস্ত বিকল্পটাই, সুতরাং সিএনজিকে কিন্তু আমরা বলতে পারবো পরিবেশ দূষণ রোধী একটি জ্বালানি, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে, আমাদের পরিবেশের ক্ষেত্রে। আমরা 10 দাগের প্রশ্নে চলে যাব। নিচের কোন করটি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বণ্টিত হয় না? সুন্দর একটি প্রশ্ন। কোন করটি এখানে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বণ্টিত হয় না? কোন করটি? তো এখানে এই যে আসে হচ্ছে সেলস ট্যাক্স। এই সেলস ট্যাক্সটা হচ্ছে এখানে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বণ্টিত হয় না। তাহলে সেলস ট্যাক্স যদি না বণ্টিত হয়, এটা যদি না হয়, তাহলে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনগুলো বণ্টিত হয়? তা কর্পোরেশন ট্যাক্স, এক্সাইজ ডিউটি, তারপরে আয়কর, এগুলো কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বণ্টিত হয়। এছাড়াও আরও কিছু জিনিস হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বণ্টিত হয়। সেগুলো হচ্ছে সংস্থা কর, বিক্রয় কর, ভূমি রাজস্ব কর। এগুলো কিন্তু আপনার সবসময় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বণ্টিত হয়। আর কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বণ্টিত হয় না, সেটা হচ্ছে সেলস ট্যাক্স। আমরা 11 দাগের প্রশ্নে চলে যাব। তার জন্য প্রশ্নটা একটু যদি আমরা উপরের দিকে তুলি তাহলে কেমন হয় দেখি। তো 11 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে লোহা দ্বারা, সীসা দ্বারা, ম্যাগনেসিয়াম দ্বারা, অ্যালুমিনিয়াম দ্বারা। তো এখানে এর সঠিক উত্তর কী? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ এই প্রশ্নটা আপনাদের জন্য রেখেছি। আমরা চলে যাব 12 দাগের প্রশ্নে। কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? এটা ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি। এখানে কিন্তু প্রশ্ন বলছে ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী। এখন এই ভাইরাল ইনফেকশন জিনিসটা কী, সেটা তো আপনাকে জানতে হবে। তো ইমিউন সিস্টেম সমর্থনে ভিটামিন সি ইমিউন সিস্টেম সমর্থন করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য অপরিহার্য। ভিটামিন সি এর অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যগুলির প্রদর্শন করে, যা নির্দিষ্ট ভাইরাস বৃদ্ধি এবং প্রতিলিপিকে বাধা দিতে সাহায্য করতে পারে। ভিটামিন সি শ্বেত রক্তকোষের কার্যকারিতা বাড়ায়, যা ভাইরাল প্যাথোজেনগুলির বিরুদ্ধে শারীরিক রক্ষা করার জন্য দায়ী। এটি অ্যান্টিবডিগুলির উৎপাদন বাড়ায়, যা ভাইরাস শনাক্তকরণ ও নিরপেক্ষ করার জন্য অপরিহার্য। ভিটামিন সি অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ভাইরাল সংক্রমণের সাথে সম্পর্কিত প্রদাহ কমাতে সাহায্য করে। তো এই সব কারণে কিন্তু ভিটামিন সি একটি ভাইরাল ইনফেকশন জন্য ব্যবহৃত হয়। ভিটামিন সি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নামটা কি আমরা একটু জেনে নেব, যে ভিটামিন সি এর রাসায়নিক নামটা কি। তো ভিটামিন সি এর কিন্তু রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড।
অ্যাসকার্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম, কিন্তু ভিটামিন এ যদি আমরা দেখি তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু রেটিনল। আর ভিটামিন এর রাসায়নিক নাম যদি রেটিনল হয়, তা ভিটামিনের অভাবে কী কী রোগ হতে পারে আমাদের? তো রাতের দৃষ্টি কমে যাবে, আপনি রাতে কম দেখতে পাবেন, এবং অন্যান্য রোগ প্রতিরোধের ক্ষমতা আপনাকে হ্রাস পাবে। যদি আপনাকে সেটা ঠিক রাখতে হয় তাহলে ভিটামিন এ জাতীয় খাদ্য আপনাকে খেতে হবে। তাহলে কী জাতীয় খাদ্য আপনি খাবেন? সেই ক্ষেত্রে সবুজ শাকসবজি, হলুদ, লাল ফল, গাজর, তারপর দুগ্ধজাত খাবার, ডিমের কুসুম ইত্যাদি আপনাকে খেতে হবে। তাহলে আপনার মানে রাতকানা, শুষ্ককর্নিয়া, শুষ্ক ত্বক ইত্যাদি থেকে আপনি রক্ষা পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। তো পরের প্রশ্ন আছে 13 দাগের প্রশ্ন। 1943 সালের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ আত্মপ্রকাশ করে মালয়, সিঙ্গাপুর, বার্মা আর জাপান। তো এর সঠিক উত্তর হবে সিঙ্গাপুর। এখন এইটুকু জানলে কি আপনাদের হয়ে যাবে? তা কিন্তু হবে না, কারণ এর আগে পিছের প্রশ্ন যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার কোনো মতেই আপনি কিছুই করতে পারবেন না। তাই আপনাদের একটু বোঝার দরকার বা একটু শোনার দরকার, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে আর এডুকেশন স্কুল আপনাদের তুলে ধরে। তাই আর এডুকেশন স্কুল দেখুন, অন্যান্য পরীক্ষার জন্য তৈরি হন। আপনার সামনে কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সাম, তাই বারবার করে বলছি জেনারেল স্টাডিজ বাদ রাখবেন না। জেনারেল স্টাডিজ যেটা করবেন ভালোভাবে করবেন। তো এবার আমরা এখানে 13 দাগের একটু প্রশ্নগুলো ভালোভাবে দেখব। আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রথম 1942 সালে মোহন সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়। ভালো করে মনে করে রাখবেন, মোহন সিং কিন্তু 1942 সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত করেছিল। ব্রিটিশ রাজ থেকে ভারতের সম্পূর্ণ স্বাধীনতা সুরক্ষিত করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ 21শে অক্টোবর 1943 সাল নেতাজি সুভাষচন্দ্র বসু এটিকে পুনর্জীবিত করেছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রথমে যে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটা কিন্তু 1942 সালে তৈরি করেছিলেন কে? মোহন সিং। আর এটি তৈরি হয়েছিল কোথায়? এটি কিন্তু তৈরি হয়েছিল সিঙ্গাপুরে। 1942 সালে মোহন সিং সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করেন, এবং এটি কিন্তু ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সৈন্যদের দ্বারা গঠিত হয়েছিল, যারা মালয় অভিযানের সময় এবং সিঙ্গাপুরের জাপানি সেনাবাহিনীর দ্বারা কিন্তু বন্দী হয়েছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলে যাব 14 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী নয়? তাহলে নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী নয়? তো ওই পেজে আমাদের উত্তর আছে। তো চলুন অপশানগুলো দেখি। নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী নয়, এই পেজের প্রশ্নটা আপনি মনে রাখবেন। নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী নয়, তো আমরা ওই পেজে চলে যাব। চলুন পরের পেজে চলে যায়। তো আমরা চলে এসেছি পরের পেজে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লেখাই আছে। তো আমরা যদি একটু জুম করে বড় করি এবং সেটাকে যদি আমরা তো আমরা এটাকে জুম করে বড় করে নেওয়ার পরে আমরা এই প্রশ্নের উত্তর দেখব এবার। তো এখানে প্রথম প্রশ্ন যেটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা আছে রাজ্য পুলিশে 10,255 কনস্টেবল নিয়োগের 5 পাতার পরে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা আছে 5 পাতার পরে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে 5 পাতার পরে। তো 5 পাতার পর আমরা দেখব কী আছে। তো ওখানে আমরা পেয়েছিলাম কি, নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী নয়। তো এখানে উত্তর আছে কি, অপশান আছে গণ্ডক, সুবর্ণরেখা, সোন আর গোমতী। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো গঙ্গার উপনদী নয় কোনটি? তো এখানে সুবর্ণরেখা কিন্তু গঙ্গার উপনদী নয়, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। গঙ্গার উপনদী নয় কিন্তু সুবর্ণরেখা, তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার 15 দাগের এই প্রশ্নে চলে যাব। এন্ড অফ এন এরা ইন্ডিয়া এক্সিস্ট টিবেট বইটির লেখক কে? এখানে আছে রমিলা থাপার, রামচন্দ্র গুহ, তেনজিন প্রিয়দর্শী আর ক্লড আরপি। তো এখানে এর সঠিক উত্তর, যারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নিয়মিত ক্লাস দেখেন তারা কিন্তু জানবেন, কারণ এই বইটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। এটা হচ্ছে ক্লড আরপির লেখা বই। তো এটা হচ্ছে 15 দাগের সঠিক উত্তর ডি। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু সামান্য উপর দিকে তুলব। দেখুন এখানে লেখা আছে 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্ন আছে জিকা ভাইরাস কোন মশার দ্বারা বাহিত হয়? তো এটা সুন্দর একটি প্রশ্ন। জিকা ভাইরাস কোন মশার দ্বারা বাহিত হয়? অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা, এডিস মশা আর ম্যানসোনিয়া মশা। এটা ম্যানসোনিয়া মশা। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু এডিস মশা দ্বারা কিন্তু জিকা ভাইরাস বাহিত হয়। এখন এই প্রসঙ্গে আপনাদের দুটো কথা না বললেই নয়, সেটা হচ্ছে জিকা ভাইরাস প্রথম কিন্তু 1947 সালে উগান্ডার জিকা বনে একটি রিসাস বানরের মধ্যে কিন্তু আবিষ্কৃত হয়েছিল, এবং 1948 সালে এটি এডিস আফ্রিকান্স মশার দ্বারাও কিন্তু পাওয়া যায়, যা এডিস ইজিপ্টি এর অরণ্য আত্মীয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এডিস আফ্রিকান্স মশার দ্বারাও কিন্তু এই জিকা ভাইরাস পাওয়া যায়,
আর এটা কিন্তু এডিস ইজিপ্টির কিন্তু নিকটাত্মীয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা কী বলতে চাইছি। ভাইরাসটি কিন্তু এডিস ইজিপ্টি ও এডিস অ্যালবোপিক্টাস উভয় মশা দ্বারা কিন্তু ছড়াতে পারে। ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সাথে কিন্তু এই ভাইরাসটির অনেক মিল রয়েছে। তিনটি একই এলাকা থেকে উদ্ভূত হয়েছে, সেই পশ্চিম ও মধ্য আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়া, এবং এখন তারা তাদের পরিসীমা ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে কিন্তু প্রসারিত করেছে। তিনটি একই প্রজাতির মাধ্যমে কিন্তু এরা ছড়ায়। জিকা ভাইরাস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দুই ধরনের এডিস মশা দ্বারা এটা ছড়ায়। গ্রীষ্মমণ্ডলীয় যে মশা আছে সেই মশার মাধ্যমে কিন্তু এটা ছড়ায়। শীতপ্রধানী অঞ্চলে এরা টিকে থাকতে পারে না, কিন্তু এরা শীতপ্রধান অঞ্চলে কিন্তু কিছু এডিস মশা আছে যেরকম এডিস অ্যালবোপিক্টাস, এরা কিন্তু আবার শীতপ্রধান অঞ্চলে টিকে থাকতে পারে এবং সেখানে কিন্তু স্ত্রী মশার দ্বারা কামড়ালে, দিনের বেলায় যখন স্ত্রী মশা এরা কিন্তু মানে মানে এডিস মশার দ্বারা কিন্তু বাহিত হয়, কিন্তু স্ত্রী এডিস মশা এটা কিন্তু সাধারণত দিনের বেলায় কামড়ায়। তো এদের দ্বারা কিন্তু এই জিকা ভাইরাস এটা হচ্ছে ছড়িয়ে পড়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো জিকা ভাইরাসের কিন্তু কোন মশা দ্বারা বাহিত হয়? তো এডিস মশা দ্বারা কিন্তু বাহিত হয়, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো আমরা চলে যাবো 17 দাগের প্রশ্নে। তো এখানে আপনাদের কিছু কথা আমি বলে রাখি। এডিস মশার মানে দাপাদাপি, অর্থাৎ এডিস মশার যাতে না বাড়তে পারে তার জন্য আপনারা কী রাখবেন, যে এই রকম বর্ষার সময় পর্যন্ত আপনারা যে কোনো একটা পরিষ্কার পাত্রে যে জল থাকবে সেটাও যেন রাখবেন না। এমনকি ফ্রিজের ঘরের যদি আপনার ফ্রিজ থাকে, তা ফ্রিজের পিছনে দেখবেন জল পড়ে আছে, মানে ফ্রিজের পিছনে একটা পাত্র থাকে, তাতে কিন্তু কখনো কখনো জল জমে যায়। সেই পরিষ্কার জলে কিন্তু এই মশা ডিম পাড়ে। তাই আপনার বাড়ি যদি ফ্রিজ থাকে সেটাতে পিছনে জল আপনি জমাতে দেবেন না। এছাড়াও আপনার পরিবেশের মধ্যে কোনো পাত্রে যদি জল জমে যায় তাহলেও কিন্তু এই এডিস মশারা ব্যাপক বংশবিস্তার করতে পারে। আর এদের বংশবিস্তার কিন্তু ফুল আলাদা। তাই আপনাদের কাছে কিন্তু এই প্রশ্নের সাথে সাথে একটু সতর্ক করে দিচ্ছি, বাড়ির আশেপাশে কোনো পাত্রে আপনারা জল জমতে দেবেন না। বর্ষাকালে সাধারণত এগুলো কিন্তু হয়। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি, 17 দাগের প্রশ্ন। চাঁদিপুরা অ্যাকিউট ভাইরাল এনকেফালাইটিস কোন প্রজাতি দ্বারা সংক্রমিত হয়? খুব সুন্দর প্রশ্ন। এটা কিন্তু এটা কিন্তু বালুমাছি দ্বারা এটা হচ্ছে সংক্রমিত হয়। তো এর মধ্যে এর সঠিক উত্তর হবে মাছ, টিকটিকি, ব্যাং, এই স্যান্ডফ্লাই। স্যান্ডফ্লাই কিন্তু এর সঠিক উত্তর। ডি দাগ হবে সঠিক উত্তর। 18 দাগের প্রশ্ন আছে কি, 18 দাগের প্রশ্ন আছে সম্প্রতি খবরে আসা কোডারমা থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কেরল, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর মহারাষ্ট্র। তো এখানে এর সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড, যেটা মানে কি বলে, চম্পাই সোরেন আর হচ্ছে হেমন্ত সোরেন, ঝাড়খণ্ড। আপনারা বুঝতেই পারছেন এখানে আপনাদের মোটামুটিভাবে আপনারা এটা সম্পর্কে অনেকটা মানে মনে রাখতে পারবেন। তো এই কোডারমা তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের কিন্তু কোডারমা জেলার জয়নগর সিডি ব্লকের বাঞ্ঝেডিওতে অবস্থিত একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা কিন্তু পরিচালিত হয় এই কোডারমা থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলি। এখন 19 দাগের প্রশ্নটা কী আছে, তো 19 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, সুন্দর একটি প্রশ্ন আছে। সম্প্রতি খবরে আসে একটি যুগ্ম সামরিক মহড়া হলো মিত্রশক্তি, এটি ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? আমাদের নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্র্যাকটিস সেটা আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরি, সেটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এইসব প্রশ্নের উত্তরগুলো আপনারা করতে পারেন। এই সম্প্রতি খবরে আসে একটি যুগ্ম সামরিক মহড়া মিত্রশক্তি, এটা কিন্তু ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। আমরা কিন্তু নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের জন্যই দিই। তো আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এসব প্রশ্নের উত্তর আপনারা করতে পারেন, কারণ আমরা কিন্তু নিয়মিত পেশা প্রবেশ, অ্যাসিভার্স, সাফল্য ইত্যাদি থেকে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের কাছে বই যদি থাকে তাও আপনারা কিন্তু এগুলো দেখেন না, কিন্তু আমাদের ক্লাসগুলো দেখলে কি আপনি ওই কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে পারবেন। আর কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাই বারবার করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা অবহেলা করবেন না। আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত কতগুলি পদক জিতেছে? তো এই সম্পর্কে আমরা অনেকবার এটা বললাম, অনেকবার। তো এই প্রশ্নটা এখানে বলেছে, আর আমরা কিন্তু প্রায় কিন্তু এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। কে প্রথম পদক পেয়েছেন, সে কটি পদক, পরবর্তীতে আবার কার সঙ্গে জুটি বেঁধে পদক পেয়েছেন, আবার ভারত কতগুলি পদক জিতেছেন, তার মধ্যে কোন পদক কতটা আছে, সেগুলো কিন্তু সমস্তটা নিয়ে ডিটেলস আলোচনা করছি। আমাদের প্রতিটা ক্লাসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিটা ক্লাসে কিন্তু আমরা কিছু না কিছু এই সম্পর্কে, প্যারিস অলিম্পিক সম্পর্কে প্রশ্ন আনছি। তাই দেখতে থাকুন আর এডুকেশন স্কুল, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল আর এডুকেশন স্কুল। আমরা এই প্যারিস অলিম্পিকে 2024-এ ভারত কতগুলো পদক জিতে? তো এর সঠিক উত্তর এখানে কিন্তু হয়ে যাবে 6টি, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর 6টি। আমরা চলে যাবো 21 দাগের প্রশ্নে।
নিম্নলিখিত কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? রাজনীতি, বিজ্ঞান, কৃষিকাজ, অর্থনীতি। তো আমরা শুধু এই প্রশ্নটা জানলে হবে না, এই প্রশ্নের পিছনে একটা কারণ আছে। এই মানে এই কলিঙ্গ পুরস্কার সোর্সটাকে, এই কলিঙ্গ পুরস্কার তো আর এমনি এমনি হয় না। তো কলিঙ্গ পুরস্কার এটা সোর্সটাকে, এটা কোন সংস্থা এটা দেয় সেগুলোও কিন্তু আমাদের একটু জানতে হবে। তো এর সঠিক উত্তর হচ্ছে কলিঙ্গ পুরস্কার। এটা কিন্তু দেওয়া হয় কিন্তু এই বিজ্ঞান ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিজ্ঞানের জনপ্রিয়করণের জন্য কিন্তু ইউনেস্কোর কলিঙ্গ পুরস্কার সম্মান ইউনেস্কো প্রাচীনতম পুরস্কার। তাহলে ইউনেস্কো থেকে কিন্তু এটা দেওয়া হয়। এখন এটি 1951 সালে ভারতের কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং সভাপতি শ্রী বিজয়ানন্দ পট্টনায়কের অনুদানের ভিত্তিতে কিন্তু এটি তৈরি করা হয়েছিল 1900 কত সালে? 51 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি সম্প্রতি খবরে রয়েছে, কারণ উড়িষ্যার সরকার ইউনেস্কোর কলিঙ্গ পুরস্কার 2017 পুরস্কারের অর্থ $20,000 থেকে দ্বিগুণ করে $40,000 করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এর সঠিক উত্তর হলো কিন্তু বিজ্ঞান। আমরা 22 দাগের প্রশ্ন দেখব। হর ঘর তিরিঙ্গা এই অভিযানে কোন মন্ত্রকের কর্মসূচি? হর ঘর তিরিঙ্গা অভিযান কোন মন্ত্রকের কর্মসূচি? নগর উন্নয়ন মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, সংস্কৃতি মন্ত্রক, গৃহ মন্ত্রক। তো এখানে আপনারা সবাই জানেন কিন্তু হর ঘর তিরিঙ্গা, কিন্তু এটা কোন অভিযানের মন্ত্রকের কর্মসূচি সেটা কিন্তু আপনারা জানেন না। এটা একদম শিওর আপনারা জানেন না, কিন্তু এখানে আপনি আজকে জেনে নিন হর ঘর তিরিঙ্গা অভিযান কোন মন্ত্রকের কর্মসূচি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সংস্কৃতি মন্ত্রক। সংস্কৃতি মন্ত্রকের কর্মসূচি কিন্তু হর ঘর তিরিঙ্গা অভিযান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব 23 দাগের প্রশ্নে। তো আমরা প্রশ্নটা উপর দিকে তোলার পরে 23 দাগের প্রশ্ন কী আছে দেখব। নিম্নলিখিত কোন রাজ্য এরি সিল্ক এর জিআই ট্যাগ পেয়েছে? আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যদি আপনারা করে থাকেন তাহলে এইসব প্রশ্নগুলো আপনারা পেরে যান। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু আমরা কিছুদিন আগে কিন্তু আলোচনা করলাম। এরি সিল্ক এর জিআই ট্যাগ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জিআই ট্যাগ পেয়েছে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, আসাম। তো এখানে এর 23 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে এর 23 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে আসাম আছে, আসাম কিন্তু এর সঠিক উত্তর, দিদাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। তবে প্রশ্নটা যাওয়ার আগে প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো চলুন তো প্রশ্নটা একটু উপরের দিকে তুলি। তো এখানে 24 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা এবার দেখব। তো 24 দাগের প্রশ্ন আছে দেখুন, নিচের কোন মহাসাগরে প্রবাল দ্বীপ গড়ে উঠেছে? সুন্দর প্রশ্ন কিন্তু। নিচের কোন প্রবাল দ্বীপে নিচের কোন মহাসাগরে প্রবাল দ্বীপ গড়ে উঠেছে? এখানে প্রশ্ন আছে সুমেরু মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু প্রশান্ত মহাসাগর, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। এটা কিন্তু প্রবাল দ্বীপ গড়ে উঠেছে প্রশান্ত মহাসাগরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই প্রশ্ন কিন্তু আমাদের আগেও অনেকবার করা হয়েছে। চলে যাবো আমরা 25 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে টোটো এই উপজাতির লোকের কথ্য ভাষা টোটো। এই ভাষাটির লেখ্যরূপ কী? অর্থাৎ টোটো উপজাতিরা টোটো ভাষায় কথা বলে, কিন্তু সেই টোটো ভাষার লেখ্যরূপ অর্থাৎ কী ভাষায় কীভাবে লেখে, কী ভাষায় লেখে? তো তার মধ্যে অপশান আছে বাংলা, মারাঠি, হিন্দি আর তামিলে। তো এইটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর আপনারা জানেন কি না বলতে পারছি না। তো এই প্রশ্নটার সাথে আপনি নতুনভাবে কিন্তু আপনি পরিচিত হলেন। তো এখানে টোটো উপজাতির লোকের কথ্য ভাষা টোটো, এই ভাষাটির লেখ্যরূপ হচ্ছে বাংলায়, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। সুন্দর একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটার সঠিক উত্তর হবে কিন্তু বাংলা ভাষায় টোটো উপজাতিরা লেখে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু 25টা প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে, 25টা প্রশ্ন। এই 25টা প্রশ্ন তো আপনারা ইতিমধ্যে সিলেবাস তো জানেন। 25টা জেনারেল স্টাডিজ থাকবে, 25টা অঙ্ক থাকবে এবং 25টা রিজনিং থাকবে, 10টা থাকবে ইংরেজি। এই মোট 85 নম্বরের পরীক্ষা। তো এই 85 নম্বরের পরীক্ষার মধ্যে, তো এই 25 নম্বরের পরীক্ষা, তবে 25 নম্বরের আমরা কিন্তু জেনারেল স্টাডিজ আজকের ক্লাসে দেখালাম। তো এরপরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখুন এখানে লেখাই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আগামী সংখ্যায়, আর এই প্রশ্নটা প্রস্তুত করেছেন কিন্তু এম্পা কারার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আগামী সংখ্যায় যখন কর্মসংস্থানটা কিন্তু বেরাবে তখন আমি কিন্তু এই প্র্যাকটিস সেটটার সম্পূর্ণ প্র্যাকটিস সেট আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।